বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স পার্ট 2 তোমাদের ক্লাস নেব। এর আগে আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, যেটা আমাদের হোম ইকোনমিক্স ডিপার্টমেন্ট মাস্টার্স প্রথম পর্ব, আমি যে বিকাশ পড়াবো তাদেরও বিকাশ আছে একটা পেপার। ওই ডিপার্টমেন্টের দুইজন মোস্ট সিনিয়র টিচার, যেমন একজন খালেদা আপা, একজন সাইদা আপা, দুজনই তারা আমাকে বলেছেন যে যদি ক্লাসগুলা আমরা নেই তাহলে ওনাদের মেয়েদের একটু সুবিধা হবে, যাতে আমরা একই ক্লাসে মনোবিজ্ঞানের যারা স্টুডেন্ট আসো এবং হোম ইকোনমিক্সের যারা আসো, তাহলে তোমাদের সবারই কাজে লাগবে। যেহেতু সিলেবাস মিল আছে, ওনারা আমাকে সিলেবাসও দিয়েছেন, দেখলাম আমার সেম। তবে আমি আশা রাখবো তোমাদের প্রতি, তোমরা যদি কোনো জায়গায় যে আটকে যাও তখন ম্যাডামদেরকে বললে হবে, হয়তোবা ম্যাডামদের কাছে আমার নাম্বার আছে, নাম্বার নিয়ে যদি আমাকে সরাসরি ফোন করো তাইলে আমি নেক্সট ক্লাসে ওই টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে টপিকস পড়াবো সেই নামটা আমরা অহরহ শুনে থাকি। যেমন দেখো, বিকাশ। বিকাশ বিকাশ শব্দটার সাথে অনেক কিছু জড়িত। এখন আমাদের হোম ইকোনমিক্স এবং সাইকোলজির যে বিকাশ, সেই বিকাশটা হলো যে একটি শিশু মায়ের গর্ভে অবস্থানকালে বা অবস্থানকাল থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত তার বিকাশ ঘটতে থাকে। কিন্তু আমরা কিন্তু এগুলো আসলে খেয়াল করি না। যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু প্রতিটা স্টেজেই আমরা তার আচরণের পরিবর্তন দেখতে পাই। তো আজকে আমি এই বিকাশ নিয়ে তোমাদের টপিকস শুরু করতে চাই। যেমন বিকাশ কি বা বিকাশ বলতে কি বুঝো, গতানুগতিক একই দ্বারার প্রশ্ন আসে। তবে এর আগে আমি একটু কথা বলে নেই, সেটা হলো যেই টপিকসটাই আমি আলোচনা করব সেটা আমাকে বুঝতে হবে। আগে আমি বুঝবো, তারপরে আমার স্টুডেন্টরা বুঝবে। কারণ আমি নিজেই যদি না পারি তাহলে স্টুডেন্টরা কি বুঝবে? বুঝার কিছু নাই। এই জন্য যিনি টিচার আছেন বা যিনি পড়াবেন, আমরা যারা আছি এই পেশায়, আগে আমাদের লেকচার শিট তৈরি করতে হবে, বুঝতে হবে, তারপর আমাদের ক্লাসে আসতে হবে। এখন দেখো, আমি একটি কথাই বলেছি যে বিকাশটা মায়ের গর্ভে অবস্থানকালীন অবস্থা থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত মানুষের বিভিন্ন পর্যায়ে বিকাশ ঘটে। তারপরেও অনেকে অনেকভাবে বিকাশের সংজ্ঞা দিয়েছেন। যেমন এর মধ্যে আমি একটি সংজ্ঞা যদি আলোচনা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। যেমন দেখো ওনারা কি বলেছেন। সুলতানা সার ওয়া তারা, নামটা খুব বড়, জামান ও সুলতানা বানু। সুলতানা বানু কত সাল? 1998। 1998। তাহলে এখানে দেখো দুজন এই সংজ্ঞাটার কথা বলেছেন। কে কে বলেছেন? এক হলো সুলতানা সারওয়া তারা জামান, আর আরেকজন হলো সুলতানা ভানু। কত? 1998 সালে। তারা কি বলছেন? তারা বলছে আমরা যদি আসি
বিকাশ বলতে ব্যক্তির কাঠামো, বিকাশ বলতে ব্যক্তির কাঠামো, চিন্তা কাঠামো, চিন্তা অথবা আচরণের পরিবর্তনকে বোঝায়, অথবা আচরণের পরিবর্তনকে বোঝায়, পরিবর্তনকে বোঝায়। পারিপার্শ্বিক, যা পারিপার্শ্বিক কারণে সংগঠিত হয়। আমরা ওদিকে নাই গেলাম, তাহলে ক্লিয়ার মেসেজ এখানে দেওয়া, ওনারা দিয়ে দিচ্ছেন। এখানে আমরা দেখো দুইটা জিনিস আলোচনা করতে পারি, যেমন বিকাশ বলতে ব্যক্তির কাঠামো। এখন কাঠামো বলতে আমরা কি বুঝি? তার দৈহিক গঠন। যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে 80-90 বা 100 বছর পর্যন্ত যে বেঁচে থাকে, সে যে স্ট্রাকচার উপর দাঁড়িয়ে আছেন ওটাকে আমরা কাঠামো বলবো। তারপরে দেখো কি বলেছেন, চিন্তা। এটা কি? এটা অভ্যন্তরীণ বিষয়, মানে যেটা ব্যক্তির ভিতর থেকে সৃষ্টি হয়। আমরাকে কি এটাকে, চিন্তাটাকে কি ভিতর থেকে সৃষ্টি করি। এবং নট অনলি দ্যাট, শুধু চিন্তা না, ভিতরের কিন্তু আরও আমাদের যন্ত্রমণ্ডলী আছে। যেমন দেখো, আমরা হৃৎপিণ্ডের কথা বলতে পারি, আমরা স্নায়ুতন্ত্রের কথা বলতে পারি, এবং এর সাথে রিলেটেড আরও যে যন্ত্রমণ্ডলী আছে এই সবগুলি কিন্তু পরিবর্তনশীল। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, আমি তো বলছি ভূমিষ্ঠ হওয়ার পর, আর ভূমিষ্ঠ হওয়ার আগে যখন মায়ের গর্ভে ভ্রূণ থেকে যখন সৃষ্টি হয় তখন থেকেই কিন্তু তার বিকাশ চলতে থাকে। এবং ওনারা এই কথাটা বলছেন ব্যক্তির কাঠামো, চিন্তা অথবা আচরণের পরিবর্তনকে বোঝায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আচরণের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আচরণ, ভূমিষ্ঠ হওয়ার পর আমরা প্রথমে কি শুনতে পাই? একটি চিৎকারের শব্দ শুনতে পাই। এটা যারা মায়েরা আছেন তারা ভালো বুঝবেন, এটাই বাস্তবতা। সে এই পৃথিবীতে আসার পর সে যে আচরণটা করে, সেই প্রথম আচরণটা হলো কান্না করা। তাইলে এখানে কি বলছে? তার আচরণের পরিবর্তনকে বোঝায়। যখন সে মায়ের গর্ভে ছিলেন এক ধরনের আচরণ ছিলেন, সে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর কি হলো? তার আচরণের পরিবর্তন হলো। সুলতানা জামান ও সুলতানা বানু 1998 সালে এই সংজ্ঞাটা দিয়েছেন, এবং তোমরা যদি পড়ো খুব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আরও অনেক বিজ্ঞানী আছে, যেমন হারলক, সাইকোলজির জন্য একজন খুব বিখ্যাতই বলবো বা নাম করেই বলবো। উনি একটা সংজ্ঞা দিয়েছেন, একই জিনিস আমরা ঘুরে ফিরে কিন্তু একই জিনিসগুলা পাচ্ছি, কিন্তু তোমরা পড়ার সময় 2জন বা 3জনের সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। এখন আমরা দেখো আরেকটা টপিকসে যদি যাই, বিকাশ পরিবর্তনের প্রকারভেদ। পরিবর্তনের প্রকারভেদ, আমরা এই টপিকসটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাইলে বিকাশ সম্পর্কে আমরা
আরও ক্লিয়ার হয়ে যাব। খুব সহজ এবং খুবই সাধারণভাবে কিন্তু আমি লেকচারগুলো দিচ্ছি তোমাদের বোঝার জন্য। পরিবর্তনের প্রকারভেদে যদি আমরা আসি, তাহলে 1 নম্বর পরিবর্তন কি আছে দেখো, আকৃতিগত পরিবর্তন। আকৃতিগত পরিবর্তন 1 নম্বরে আমরা পেয়েছি কি, আকৃতিগত পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে যে আকৃতিগত পরিবর্তনটা কি, এটা আমাদের জানার বিষয়। এটা যদি আমরা জানি, দেখো মানুষের বৃদ্ধির সাথে সাথে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয়, মানুষের ওজন উচ্চতা বৃদ্ধি পায়। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ তুমি জন্মের সময় তুমি কতটুকু ছিলা, তোমার ওজন কত ছিল, আর এখন তুমি অনার্স 3rd ইয়ার বা 2nd ইয়ারে পড়তেছ, তোমার ওজন কতটুকু, এবং তোমার ফিজিক্যাল যে কাঠামোর কথা আমরা একটু আগে বললাম, সেটাও যদি তুমি পরিমাপ করো সেটা পেয়ে যাবা। উচ্চতা, ওজন এবং দেহের আয়তনের পরিবর্তন ঘটে, এটাই হলো বাস্তবতা। তারপরে ওনারা আরও বলছেন যে ভিতরের যে অভ্যন্তরীণ বিষয়গুলা, যেমন আমি একটু আগে বলেছিলাম যে হৃৎপিণ্ডের কথা আমরা বলতে পারি, আমরা শ্বাসতন্ত্রের কথা বলতে পারি, আমরা ফুসফুসের কথা বলতে পারি, এবং আরও আনুষঙ্গিক মানুষকে বেঁচে রাখার জন্য যে যন্ত্রমণ্ডলীগুলো দরকার, এই সবগুলোই কিন্তু বিকাশ ঘটতে থাকে, এবং সেটাকেই বলা হয় আকৃতিগত পরিবর্তন। ক্লিয়ার মেসেজ। আমি লেকচার দিলাম, আর বইটা খুলে দেখবা, আরও সহজ হয়ে যাবে। 2 নম্বরে ওনারা কি লিখছেন, ওনারা বলছেন অনুপাতের পরিবর্তন। অনুপাতের পরিবর্তন। আমরা এর আগে কি আলোচনা করেছিলাম, আমরা করেছিলাম আকৃতিগত পরিবর্তন। এখন আমরা চলে আসছি অনুপাতের পরিবর্তন। এখন অনুপাতের পরিবর্তন বলতে আমরা কি বুঝি, এটাও দেখো। দৈহিক বৃদ্ধির সাথে সাথে আমরা কি দেখতে পাই, যে তার গাড়ের চেয়ে মাথা ও কপাল বড় দেখায়। এটা এখানে কিন্তু আমার প্রমাণ করার কিছু নাই। ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা যদি তুমি দেখো, তাহলে তোমার চোখে পড়বে, বিশেষ করে মায়েদের চোখে পড়বে। তাইলে তারা কি বলছে, যে গাড়ের চেয়ে যে ঘাড় আছে, গাড়ের চেয়ে মাথা ও কপাল বড় দেখায়। এবং আরও বলছে যে আবার মাথার আকৃতির, যে মাথা আছে, মাথার আকৃতির সাথে সঙ্গতি রেখে ধর এবং পা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে, যে শব্দটা আমি বললাম ধর, এটা কি জিনিস? আমরা কি এটাকে ধর বলি না? এই জায়গা থেকে এই পর্যন্ত এই জিনিসটাই কিন্তু আমরা কেউ গলা বলি, কেউ ধর বলি, এটাকে বলা হয় ধর। তাহলে এটা কি? এই যে মাথার সাথে সঙ্গতি রেখে তোমার ধর এবং হাত বলো এবং পা বলো, সেটা বৃদ্ধি পাচ্ছে। সেটা কি আমরা বলতে পারি অনুপাতের পরিবর্তন। 3 নম্বরে ওনারা কি বলছে, আমরা 3 নম্বরে চলে যাই। তিন নম্বরে হলো ওনারা বলছেন পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তি। পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তি। এই যে অবলুপ্তি, এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। তোমরা এই জিনিসগুলো কিন্তু বুঝছো, পুরানো বুঝছো, বৈশিষ্ট্য বুঝছো। এখন আমাদের অবলুপ্তি জিনিসটা কি? অবলুপ্তিটা হলো ধীরে ধীরে যেটা বিলীন হয়ে যায়,
এটাকে আমরা বলি অবলুপ্তি। যখন দেখো পুরানো বয়সের অবলুপ্তি বলতে কি বোঝাচ্ছে, শিশুর ক্ষেত্রে পুরানো বয়সের অবলুপ্তি হলো যে শিশুর যে দুধদাঁতগুলো আছে সেইগুলা কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে পড়ে যাচ্ছে, এটাই তারা বলছে। এবং বয়স সন্ধিকালে গলার যে কণ্ঠস্বর সেটাও পরিবর্তন হচ্ছে, এটাই এখানে বলা হচ্ছে যে পুরানো বৈশিষ্ট্যের অবলুপ্তি। এখন আরেকটা শব্দ যে বয়স সন্ধিকাল, যাকে আমরা পিউবার্টি বলি, এটা নিয়ে এখন দেখবা পেপার, পত্রিকায়, মিডিয়া, গভর্নমেন্ট খুব সচেতন, স্কুল, কলেজ, আমি প্রায়ই দেখি যে এই বয়স সন্ধিকালের উপর রীতিমতো তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বয়স সন্ধিকালটা হলো ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য একটা ইম্পর্টেন্ট এজ আমি বলবো। যেমন দেখো ওই সময় কিন্তু কি বিশেষ করে মারা মেয়েদেরকে সময় দিতে হবে, ছেলে মেয়ে উভয়দেরকেই কিন্তু সময় দিতে হবে। ওই জায়গায় যদি মারা ভুল করেন তাহলে মেয়েরা কিন্তু সমস্যায় পড়ে যাবে, এটাকে বলা হয় বয়ঃসন্ধি কাল। আমি যখন এই চ্যাপ্টার নেক্সট টাইমে পড়াবো, আমাদের পিউবার্টির উপর একটা পুরো চ্যাপ্টারই আছে, তখন আমি ক্লাসগুলা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। 4 নম্বরে আমরা আসি নতুন বৈশিষ্ট্য অর্জন। নতুন বৈশিষ্ট্য অর্জন। এখন দেখো নতুন বৈশিষ্ট্য অর্জন বলতে আমরা কি বুঝি? নতুন বৈশিষ্ট্য অর্জন বলতে আমরা বুঝি তার দুধদাঁত পরে কি একবারে স্থায়ী দাঁত উঠে গেল, এটা তার নতুন বৈশিষ্ট্য। তারপরে তার বয়ঃসন্ধিকালের কথাও তারা বলছে, এ সময় ছেলে মেয়েদের বিভিন্ন যৌন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আমি আর ডিটেলসে গেলাম না। আমরা যৌন বৈশিষ্ট্য বলতে যে জিনিসগুলো বলছি, আমি আর আগের লেকচারে বলেছিলাম যে ওই সময় মা মেয়েদের প্রতি অনেক নজর দিতে হবে, যদি দিয়ে থাকেন তাইলে কি আর কোনো সমস্যায় পড়ার কথা না। এই বয়সটাকে অনেক সময় আমরা কি ডেঞ্জারাস পিরিয়ডও বলে থাকি। তখন ছেলে মেয়েরা নতুন জগতে প্রবেশ করে, এটাই বাস্তবতা, যেটা তোমরাও পার হয়ে আসছো, আমরাও পার হয়ে আসছি। এটাকে বলা হয় কি নতুন বৈশিষ্ট্য অর্জন। এই প্রশ্নের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম, যে পরিবর্তন যদি আমরা বলি বিকাশের, এই 4টা পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করলাম, এবং প্রশ্ন যদি আসে তোমরা এইভাবেই লেখার চেষ্টা করবা। আরেকটা টপিকসে চলে যাই, যেটাকে আমরা বলবো বিকাশের নীতি। বিকাশের নীতি। প্রশ্ন আসতে পারে বিকাশের নীতিসমূহ আলোচনা করো। 10 নম্বর বা 12 নম্বরের প্রশ্ন আসতে পারে। যদি আসে তাইলে আমার অ্যান্সার কিন্তু সেইভাবেই দিতে হবে। আগে তোমরা যখন অ্যান্সার করো দেখবা যে কত মার্কস আছে এখানে, আমি কিভাবে লিখব। আমরা তো সবই পড়িয়ে দিচ্ছি, এখন তোমার পরীক্ষার হলে প্রশ্নের নাম্বার দেখে তারপরে তোমার অ্যান্সার তৈরি করতে হবে। যদি বড় প্রশ্ন পড়ে যাও, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তুমি কাটছাট করে দিবা, এবং ছোট প্রশ্ন পড়ে যেয়ে যদি বড় প্রশ্ন অ্যান্সার করতে যাও তাহলে কিন্তু ভুল করে ফেলবা। এই জন্যই তোমার প্রিপারেশন থাকবে অনেক বেশি, যে বড়ভাবে পড়ে যাবা, যদি সংক্ষিপ্তভাবে আসে তুমি লিখতে পারবা, আর সংক্ষিপ্তভাবে যদি পড়ে যাও সেটা কিন্তু বড় করে লিখতে পারবা না। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। বিকাশের নীতিসমূহ কি কি? দেখো প্রতিটা জিনিসের কিন্তু নীতি আছে, তদ্রূপ বিকাশেরও আছে। এই নীতিসমূহের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যেমন দেখো 1 নম্বরে ওনারা কি বলছেন যে প্রারম্ভিক বৃত্তিসমূহ জটিল।
প্রারম্ভিক ভিত্তি সমূহ জটিল। জটিল এ হলো বিকাশের 1 নম্বর নীতি। এখন দেখো তারা যে কথা বলছে প্রারম্ভিক ভিত্তিসমূহ জটিল, আমি একমত। কেন? যখন মায়ের গর্ভে ছেলের শুরু, তখন কিন্তু ওই পর্যায়টায় খুবই জটিল বলা চলে, যে একটু যদি টের বের হয়ে যায় তখন কিন্তু সমস্যা কি ওভারকাম করা খুবই কঠিন হয়ে পড়ে। এই জন্যই এখানে মায়েদের এবং মাকে যারা সাপোর্ট করবেন ফ্যামিলির মধ্যে সবারই কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। শুধু মাদেরকে ছেড়ে দিলে হবে না, তার সাথে যারা যারা জড়িত আছেন পরিবারের সবাইকে কিন্তু এই ভূমিকা রাখতে হবে। এই জন্য ওনারা বলেছেন যে প্রারম্ভিক ভিত্তিসমূহ জটিল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নাম্বার ওনারা কি বলেছেন দেখো, বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা ও শিক্ষণের ভূমিকা। বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা ও শিক্ষণের ভূমিকা। শিক্ষণের ভূমিকা প্রতিটা টপিকসে কিন্তু আমাদের বুঝতে হবে। আগে যদি আমি অর্থগুলো না বুঝি তাহলে কিন্তু আমি মনে রাখতে পারবো না। আগে যখনই পড়ো এই শব্দগুলি বোঝার চেষ্টা করবা। যদি শব্দগুলি বুঝতে পারো এবং তোমার স্মৃতিতে থাকে, যে কোনো প্রশ্নেই তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। দেখো এখানে আমরা 2টা শব্দ পেয়েছি নতুন, একটা হলো পরিপক্কতা, একটা হলো শিক্ষণ। পরিপক্কতা আমরা কি বলি? আমরা প্রায় বলে থাকি যে তুমি যে এই কাজটা করবা তোমার ম্যাচুরিটি আসে নাই। কিন্তু ম্যাচুরিটির বাংলা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা অহরহ কি বলে থাকি, যখন ছেলে মেয়েরা বায়না ধরে তখন কিন্তু প্রায়ই আমরা বলি যে বাবা তোমার ম্যাচুরিটি আসে নাই এখনো। তাইলে সেটা হলো পরিপক্কতা। এখন পরিপক্কতা এবং শিক্ষণ 2টা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার উপর নির্ভরশীল। পরিপক্কতা না হলে তোমার শিক্ষণ হবে না। আমি যদি ক্লাস 2 এর একটা বাচ্চাকে আমি 3 অঙ্ক দিয়ে বুঝিয়ে দেই বা 4 অঙ্ক দিয়ে বসিয়ে দেই, তাহলে কি সেটা পারবে? ইম্পসিবল। কারণ তার 4 স্ট্যান্ডার্ডের ম্যাচুরিটি তার আসে নাই। যখনই সে ক্লাস 4 উঠবে তখনই সে 4 অঙ্ক ক্যাচ করতে পারবে। ওটাকে বলা হয় পরিপক্কতা বা ম্যাচুরিটি। এখানে বিকাশের ক্ষেত্রে এই কথাটাই বলছে যে একটি শিশুর ক্ষেত্রে পরিপক্কতাও লাগবে, শিক্ষণও লাগবে। 2টা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে ওনারা বলছেন বিকাশ একটি নির্দিষ্ট এবং পূর্বানুমান যোগ্য ধারা অনুসরণ করে। তাইলে তারা কি বলছেন যে বিকাশ একটি নির্দিষ্ট এবং পূর্বানুমান যোগ্য ধারা অনুমান করে। এখানে নির্দিষ্ট এবং পূর্বানুমান যোগ্য ধারা অনুমান করে। তাইলে এটা বলতে আমরা কি বুঝাচ্ছি? যেমন দেখো পূর্বানুমান। এখন একটি শিশু কি করে ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায়
তার যখন খিদে লাগে তখন কিন্তু সে ডাকতে পারে না, পারে না। সে কি করে? সে কান্না করে, এবং সে কান্নাটাকেই সে কৌশল হিসাবে অবলম্বন করতে চায়। এবং মা যত দূরে থাকুক, কান্নার শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা এসে যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন, বাচ্চা শান্ত। এবং তারা এই কথাটাই বলছে যে পূর্বানুমান যোগ্য ধারা অনুসরণ করে, এবং প্রতিটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু একই, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু একই ধারা এখানে অনুসরণ করে, এখানে কোনো আর ব্যতিক্রম ধারা ঘটে না। তারপরে দেখো 4 নম্বরে আমরা আসি। চার নম্বরে ওনারা কি বলছেন? ওনারা বলছেন ব্যক্তি স্বাতন্ত্র্য। 4, ব্যক্তি স্বাতন্ত্র্য। ব্যক্তি স্বাতন্ত্র্য, এখানে দেখো প্রতিটা ব্যক্তি সে আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয়। যেমন আমরা আছি এই পৃথিবীতে, কত কোটি কোটি মানুষ আমরা বসবাস করি। তোমরা কি বলতে পারবা, বা তোমাদের কাছে যে তোমরা 40 জন স্টুডেন্ট আছো, যে কারো বৈশিষ্ট্যের সাথে কারো বৈশিষ্ট্য কোনো মিল পাচ্ছ? কখনই পাবা না। মানুষের জন্মটাই হচ্ছে এরকম যে সে তার নিজস্ব স্বাতন্ত্র্য ধারা নিয়ে সে জন্মগ্রহণ করে, এবং কেউ কার বৈশিষ্ট্য বা নেচারের সাথে মিলবে না। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এটাই হলো বাস্তবতা। তারা এই কথাটাই বলছে। বিকাশের প্রত্যেক পর্যায়ে স্বাতন্ত্র আচরণ বৈশিষ্ট্য সম্পন্ন করে, এটা প্রায় সেম পয়েন্ট লেখছে। বিকাশের প্রত্যেক পর্যায় স্বতন্ত্র আচরণগত বৈশিষ্ট্য সম্পন্ন, স্বতন্ত্র আচরণগত বৈশিষ্ট্য সম্পন্ন। আমি এর আগে ব্যক্তি স্বাতন্ত্র্য যে কথাটা বলেছি, 5 নম্বরের পয়েন্টে দেখো বিকাশের প্রত্যেক পর্যায় স্বতন্ত্র আচরণ বৈশিষ্ট্য। বিকাশের কিন্তু পর্যায় আছে। এই পর্যায়গুলি যখন আমরা পড়াবো তখন আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে প্রতিটা পর্যায় এত বছর থেকে এত বছর ওই সময় এক ধরনের সে আচরণ করবে, সে তার নিজস্ব আচরণ। আবার দেখো আমরা 2 সপ্তাহ থেকে শুরু করিয়া একবারে 60 বছর পর্যন্ত মানুষের কিন্তু এক একটা এইজে এক একটা আচরণ পরিবর্তন হয় বা লক্ষ্য করা আমরা দেখতে পাই। এই কথাটাই বলছে যে বিকাশের প্রত্যেক পর্যায় কি স্বতন্ত্র আচরণগত বৈশিষ্ট্য সম্পন্ন, এবং তার নিজস্ব আচরণই সে করে থাকে। তারপরে আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে কি লেখছে দেখো, বিকাশের প্রত্যেক পর্যায়ে ঝুঁকিপূর্ণ। বিকাশের প্রত্যেক পর্যায়ে একটু ভুল হয়েছে, প্রত্যেক পর্যায়ে ঝুঁকিপূর্ণ। বিকাশের প্রত্যেক পর্যায়ে ঝুঁকিপূর্ণ। এখানে বিকাশের যে প্রতিটা পর্যায় আছে, প্রতিটা পর্যায়ে কিন্তু ছেলে মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? আমরা বাবা মারা যারা আছি, আমরা যদি সেইভাবে তাদেরকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি তার কাছে তুমি সুষ্ঠু আচরণ আশা করতে পারো না। এবং বিকাশ মনোবিজ্ঞানীরা সেই কথাটাই বলছেন, এবং তার প্রতিটা পর্যায় পর্যন্ত তারা ভাগ ভাগ করে সময় পর্যন্ত দিয়ে দিয়েছেন যে এই স্টেজ। আমরা যখন পর্যায়গুলো পড়াবো তখন আমরা বৎসরগুলো উল্লেখ করে দেব। তখন
এখন থেকে প্রত্যেকেরই যে পর্যায়গুলো আছে শিশুদের প্রতিটা পর্যায়ই ঝুঁকিপূর্ণ। তারপরে দেখো 7 নাম্বার, উদ্দীপনা বিকাশের জন্য সহায়ক। উদ্দীপনা বিকাশের জন্য সহায়ক। এখানে আমরা যদি অর্থটা বুঝি আরো আমরা ক্লিয়ার হয়ে যাব। উদ্দীপনা বলতে আমরা কি বুঝি? উদ্দীপনা হলো যে মানুষ বা প্রাণীকে কি অনেক সময় কি করে প্রেরণা দেয়, যে উদ্দীপিত করে, যে আমি একটা ভালো কাজ করব, আমাকে কিন্তু সব সময় একটা উদ্দীপনা ভিতরে সৃষ্টি হয়। যেমন আজকে আমি ক্লাসে আসব, কি ক্লাস আমাদের কি ক্লাস যে আমাদের ভিডিওর মাধ্যমে যে আমরা ক্লাস করি, অনলাইনের ক্লাস, এই ক্লাসে আসব। আমাকে দেখো, যেদিন আজকে ক্লাস, আমাকে কিন্তু আগের দিন থেকে আমাকে কিন্তু কি উদ্দীপিত করতেছে। কিভাবে করতেছে? আমি একটা লেকচার শিট তৈরি করতে হবে, এটাকে আমার স্টাডি করতে হবে, তারপরে আমার ক্লাসে আসতে হবে। এটাকে বলা হয় উদ্দীপনা। তদ্রূপ উদ্দীপনা বিকাশের জন্য সহায়ক। যেমন দেখো, সমাজে কিছু কিছু লোক আছে, তারা কি করে, তারা চায় সমাজে ভূমিকা রাখার জন্য। তাদের মনে চায় যে আজকে আমি যদি এই সমাজে একটু ভূমিকা রাখতে পারি, বা আমি এই কাজটুকু, কল্যাণমূলক কাজটুকু করতে পারি, তাকে কিন্তু সবসময়ই উদ্দীপিত করবে। এটাকে বলা হয় কি? উদ্দীপনা বিকাশের জন্য সহায়ক। আমরা 8 নম্বরে চলে আসি। 8 নম্বরে কি লেখছে দেখো। 8 নম্বরে ওনারা বলছেন, কৃষ্টিগত পরিবর্তন দ্বারা বিকাশ প্রভাবিত হয়। কৃষ্টিগত পরিবর্তন দ্বারা বিকাশ প্রভাবিত হয়। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা এই পয়েন্টে যাওয়ার আগে আমাদের অর্থ বুঝতে হবে। যেমন কৃষ্টি, এটাকে আমরা অহরহ বলে থাকি কালচার। আমরা অহরহ বলে থাকি কালচার। এখন কালচার বলতে আমরা কি বুঝি? দেখো, জন্মের পর থেকে কিন্তু আমরা এক একটা কালচারের অন্তর্ভুক্ত বা এক একটা কৃষ্টির অন্তর্ভুক্ত। যেমন আমরা যারা মুসলমান, আমরা কি করি, যখন আমরা আজান শুনি, আমরা কি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। এটা একটা ধর্মীয় মূল্যবোধ এবং কৃষ্টি। এখানে কৃষ্টিগত পরিবর্তন দ্বারা বিকাশ প্রভাবিত হয়। বাচ্চাদের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? যখন একটি ছেলে 6 বছর বা 5 বছর হয়ে যায়, তার মধ্যে কৃষ্টিটা কি প্রভাব ফেলে? সে কিন্তু তখন ছেলে মেয়ে কি পার্থক্য করতে শিখে, এবং সে ছেলে কোন ধরনের জামা পরবে এবং মেয়ে কোন ধরনের জামা পরবে, এবং সে তখন থেকেই কিন্তু এটাকে পার্থক্য করতে শিখে। এটা কি বলা হচ্ছে যে কৃষ্টিগত পরিবর্তন দ্বারা বিকাশ প্রভাবিত হয়। এটা কি এখানে মিন করা হচ্ছে। তারপরে দেখো 9 নম্বর কি বলছে, বিকাশের প্রতিটি পর্যায়ে সামাজিক প্রত্যাশা। এবং তারা আরো বলছেন যে বিকাশের প্রতিটা পর্যায়ে কিন্তু একটা সামাজিক অ্যাসপেক্ট থাকে, যে কে কি কাজ করবে। আজকে এই সমাজে জন্মগ্রহণ করার পর কি অনেক তুমি
কৈশোরকাল বলো বা যৌবনকাল বলো বা অ্যাডাল্ট বলো, প্রতিটাই কিন্তু স্টেজে বা এইজে মানুষ অনেক কিছুই আশা করে থাকে এবং এই প্রত্যাশাটাই আমরা প্রতিফলন ঘটাবার চেষ্টা করি। এটাকে বলা হয় বিকাশের প্রতি পর্যায়ে সামাজিক প্রত্যাশা। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি ক্লাস শেষ করব। তবে যে প্রশ্নগুলা পড়িয়েছি এগুলা পড়বা, বুঝবা, ইনশাল্লাহ পারবা। এবং তারপরও যদি কেউ আটকে যাও, আমাকে যদি ফোনে মেসেজ দাও, আমি নেক্সট ক্লাসে তোমাদের এই টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।